নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আমি অনুপ সোনি আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাবো একটি মেয়ে আর একটি বোনের জন্য দরজায় দরজায় ঘোরা বাবা ইমরান আর ভাই শাহিদের কাহিনীর দ্বিতীয় তথা শেষ পর্ব। 2013 জানুয়ারিতে পশ্চিমবঙ্গের একটি গ্রামে দুপুর বেলায় 19 বছরের সোফিয়া সুলেমান তার দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশোনা করছিল। নিজের ক্লান্তি দূর করার জন্য সে কিছুক্ষণের জন্য তার ঘরের বাইরে যায় আর নিখোঁজ হয়ে যায়। তার বাবা ইমরান আর ভাই শাহিদ পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, তার বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজ নেয়, কিন্তু সোফিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। শেষমেশ তারা সোফিয়ার মা মেহরমকে নিয়ে তিনজনই পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তাদের 48 ঘন্টা অপেক্ষা করতে বলে। তাদের বক্তব্য ছিল যে সোফিয়া একজন সাবালিকা, হতে পারে সে নিজের ইচ্ছায় কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু ইমরান আর তার পরিবারের এটা বিশ্বাস ছিল যে সোফিয়া তাদের না বলে এইভাবে কোথাও যাবে না। ইমরান আর শাহিদ নিজেদের মতো করে খুঁজতে শুরু করে। গ্রামের হাইওয়েতে একজন চাওয়ালা তাদের একটা অদ্ভুত কথা শোনায় যে গ্রামের আরও একটি মেয়ে শালিনী 2012-তে এভাবেই একদিন দুপুরে নিখোঁজ হয়ে গিয়েছিল। ইমরান আর শাহিদ শালিনীর বাবার সঙ্গে দেখা করেন। সেই কেসেও পুলিশ মেয়েটা কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে এটা ভেবে কোনো তদন্ত করেনি। ইমরান আর শাহিদের সব রকম আবেদন নিবেদন আর বক্তব্য শুনেও পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি। 1.5 মাস পর সোফিয়ার প্রথম খবর আসে। একজন গ্রামবাসী হরেন্দ্রনাথ ইমরানকে ফোন করে বলেন যে তার ছেলে আশিস সোফিয়াকে কলকাতার এসপ্লানেড বাস স্ট্যান্ডে দেখেছে। আশিস জানায় যে সে হলদিয়াতে যাচ্ছিল, তখন সে সোফিয়াকে দুজন ছেলের সঙ্গে বাস থেকে নামতে দেখে। সেটা জানুয়ারির ঘটনা ছিল। হয়তো ওই দিনই সোফিয়া নিখোঁজ হয়। আশিস জানায় যে সে সেই সময় ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি, কারণ তার মনে হয়েছিল যে সোফিয়া হয়তো পরিচিত কারোর সঙ্গে এসেছে। কিন্তু যখন সে গ্রামে ফেরে তখন তার বাবা তাকে জানায় যে সে নিখোঁজ হয়ে গেছে। তখন তার মনে হয় যে সোফিয়া হয়তো কিছুটা হয়রান ছিল, ছেলে দুটো তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। ইমরান আর শাহিদ পুলিশের কাছে আবার অনুরোধ করতে যায়, কিন্তু পুলিশ নিজেদের দায় এটা বলে ছেড়ে ফেলতে চায় যে আশিস যেটা দেখেছে এটা প্রমাণ করে যে সোফিয়া নিজের ইচ্ছায় দুজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। তখন ইমরান আর শাহিদ নিজেরাই কলকাতায় যাওয়ার জন্য রওনা দেয়। এসপ্লানেড বাস স্ট্যান্ডের সব জায়গায় তল্লাশি করেও সোফিয়ার নিখোঁজ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। তারা কলকাতা রেলওয়ে স্টেশনে তাকে খুঁজে পাওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করতে থাকে। নিরুপায় হয়ে তারা যখন গ্রামে ফিরে আসে তখন তারা আরো বড় একটা আঘাত পায়। সোফিয়ার মা মেহরমের হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে আর তার বাঁ দিকটা পঙ্গু হয়ে গিয়েছে। সময় কাটতে থাকে, কিন্তু ইমরান, শাহিদ, মেহরম সোফিয়াকে একদিন খুঁজে পাওয়ার আশা ছাড়ে না। সোফিয়ার নিখোঁজ হওয়ার 3 মাস পর একদিন ইমরানের কাছে ফোন আসে। একজন অপরিচিত তার নাম গোপন করে জানায় যে সোফিয়া জিবি রোডের একটা পতিতাপল্লীতে রয়েছে। সে জানায় যে সোফিয়া তাকে ইমরানের নাম্বার দিয়ে তার বাবাকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেছিল। লোকটি আরও বলে যে সে এই মামলায় আর পড়তে চায় না। এবার ইমরানের কাছে যখন নির্দিষ্ট প্রমাণ থাকে যে সোফিয়া কোথায় রয়েছে তখন সে আবার পুলিশের কাছে আবেদন জানায়, কিন্তু তারা বলে যে যেহেতু এই অপরাধটা দিল্লিতে হয়েছে সেই জন্য তাকে এর অভিযোগ দিল্লিতেই করতে হবে। সোফিয়া কোথায় আছে তা জানা সত্ত্বেও পুলিশ ইমরান আর শাহিদের উপর সব দায়িত্ব চাপিয়ে দেয়। এবার তারপর দুজন দিল্লি যাও, দিল্লি লোক যাও বলতে দাও। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমার চিন্তা করো না, এখানে আমি সামলে নেব। চলো আব্বু, সোফিয়াকে ওই অবস্থায় কি করে ছাড়বো? ও আমাদের জন্য অপেক্ষা করছে, সেই জন্যই তো আমাদের খবর পাঠিয়েছে। ওকে আমাদেরই বাঁচাতে হবে। অনেক বড় শহর, কোথায় গিয়ে আমরা খুঁজবো বলতো? ওখানে জিজ্ঞাসা করি। হ্যাঁ চলো ওদিকে যাই। দাদা, এখানে জিবি রোডটা কোন দিকে? জিবি রোড যেতে গেলে সামনে দিয়ে বাইরে বেরো, বাস ধরে লাস্ট স্টপে নেমে যাবে। কত নম্বর বাস যাবে সে জানি না, ওখানে কাউন্টার আছে, ওখানে জিজ্ঞেস করে নাও। জানি না কখন আসবে বাসটা।
আব্বু, এই জায়গাটা তো বিশাল বড়। লোকটা তো ফোন করে বলেছিল যে সোফিয়া এখানকার কোনো কোঠাতে আছে। কি কোঠা? হ্যাঁ সর্দারজি, কোঠা। সর্দারজি, আমি জানতে পেরেছি যে আমার মেয়ে সোফিয়া এইরকম কোনো কোঠায় বন্দি হয়ে আছে। এখানে অনেক কোঠা আছে, সব রাত্রিবেলা খোলে। যখন সব দোকান বন্ধ হয়ে যায়, আপনি এক কাজ করুন, রাত্রিবেলা এসে খোঁজাখুঁজি করুন, সেটা কাজের হবে। ঠিক আছে। কি বললেন? খুঁজছেন কাকে? দাদা ভাই, আমার মেয়ে সোফিয়া 19 বছরের মেয়ে। একজন লোক আমাকে ফোন করে বলেছিল এখানেই কোনো কোঠাতে ও বন্দি হয়ে আছে। ওরে বাবা, এখানে 100টার ওপর কোঠা আছে। কটা? 100-র ওপর। কোথায় কোথায় খুঁজবে? কিছু নাম্বার টাম্বার বলেছে? 56, 42, 73? নাম্বার তো সে কিছুই বলেনি আমাকে। তাহলে তো খুবই মুশকিল ভাই। মেনে নিচ্ছি যে নম্বর পেলি, তো তারপর মেয়েটার কাছে পৌঁছানো, তাকে বার করে আনা অত সহজ নয়। দাদা, ওকে জোর করে ওই জিবি রোডে ওকে আটকে রেখেছে। ও একজনকে বলেছিল যে ওর বাবাকে যেন এই খবরটা পৌঁছে দেয়। আরে আমার বাপ, তোমায় কি করে বোঝাই? এই যে বাইরে থেকে যা দেখা যায় না, ভেতরে ভুলভুলাইয়া রয়েছে, ভুলভুলাইয়া। কাকে বলবে আর কি বলবে? যদি বলো মেয়েকে নিতে এসেছো, তো মারধর করে চচ্চড়ি বানিয়ে গঙ্গায় ফেলে দেবে। চারদিকে দালাল আর মাস্তানরা ঘুরে বেড়াচ্ছে, যারা এই কোঠা বাড়ির দেখভাল করে। কাকু, তাহলে আপনি বলে দিন না আমরা কিভাবে বাঁচাবো সোফিয়াকে। দেখ বাবু, এখানে সব কাজ মিলেমিশে হয়, আর সবার হাতই বাঁধা। ধরে নে তুই জানতে পারলি যে মেয়েটা এই কোঠা বাড়িতে এই নম্বরে রয়েছে, আর চেষ্টা করে বাবা ওখানে ঢুকেও গেলি, তো 2 মিনিটে মেয়েটা হাফিস হয়ে যাবে। এখানে তো সালা মশারাও গান নিয়ে ঘোরে। কিছু তো পথ থাকবে একটা। করবে কিনা জানি না। হ্যাঁ, যদি করতে পারে তো এখানের পুলিশই করতে পারবে। এখানের পুলিশ যদি চায় তাহলে যে কোনো কোঠায় ঢুকতে পারে। এখানকার এখানকার থানাটা কোথায়? আরে এই তো 10 মিনিটের রাস্তা এখান থেকে, লালকুয়া পুলিশ স্টেশন। যাও, গিয়ে দেখতে পারো। চলো। সোফিয়া সুলেমান। আগে হ্যাঁ স্যার, 19 বছরের, আর জানুয়ারিতে নিখোঁজ হয়েছে। 18 জানুয়ারি। 6 দিন আগে একজন লোক ফোন করেছিল যে ও নাকি জিবি রোডে আটকে আছে। আমরা গ্রামের থানায় গিয়েছিলাম, তো ওনারা বললেন যে অপরাধ দিল্লিতে হয়েছে, রিপোর্ট এখানে লেখাতে হবে। সেটা তো ঠিকই, কিন্তু আপনারা ভুল জায়গায় এসেছেন। এই জিবি রোডের যে এলাকাটা, সেটা আমাদের থানার আন্ডারে পড়ে না। এটার জন্য আপনাদের কমলানগর মার্কেট পুলিশ স্টেশনে যেতে হবে, আর ওখানেই রিপোর্টটা লেখাতে হবে। স্যার, অনেক দূর থেকে এসেছি, আমরা জানি না যে কোন থানা কোন এলাকায় পড়ে। আমার মেয়ে 3 মাস হলো নিখোঁজ হয়েছে, জানি না ওর উপর কি কি ঝড় বয়ে গেছে। কিছু তো সাহায্য করুন আপনি। দেখুন, আপনাদের সাহায্যই করছি। আপনি বুঝতে পারছেন না, সবকটা পুলিশ স্টেশনের আলাদা আলাদা এরিয়া হয়, আর কোন এরিয়া কোন পুলিশ স্টেশনের আন্ডারে যাবে সেটা তো ওপর থেকে ঠিক হয়, তাই না? আর যে অপরাধ আমাদের এলাকায় হয়নি, সেই কেসের কমপ্লেন আমরা কি করে নিতে পারি? এটার জন্য আপনাদের কমলানগর মার্কেট পুলিশ স্টেশনেই যেতে হবে। স্যার, আপনি রাস্তা বলে দিন, আমরা চলে যাচ্ছি। আপনি বাইরে যান, আর গিয়ে কাউকে কমলানগর মার্কেটটা জিজ্ঞেস করুন। আনুমানিক এখান থেকে 15 মিনিটের রাস্তা, আর ওখানে পৌঁছেই কমলানগর মার্কেট পুলিশ স্টেশনের ঠিকানা জিজ্ঞেস করে নিন, যে কেউ বলে দেবে। দেখুন, জিবি রোড অনেক বড় এলাকা। এখানে 100টার থেকে বেশি কোঠা আছে। স্যার, ওই দোকানদার আমাকে বলেছিল যে আমরা তো ওখানে ঢুকতেই পারবো না। শুধুমাত্র আপনারাই ওখানে তল্লাশি করতে পারবেন। 100-র বেশি কোঠা আছে ওখানে, তাও আবার গায়ে গায়ে। আমরা এক জায়গায় রেড করব, তো খবর সব জায়গায় ছড়িয়ে যাবে। আর যদি আপনার মেয়ে ওখানে থেকে থাকে, তাহলে তাকে লুকিয়ে ফেলবে। এরকম ভাবে তো কোনোদিনও পাওয়া যাবে না। তাহলে স্যার, আমার মেয়েটাকে কেমন করে খুঁজে পাবো বলুন তো? আপনাদেরই যদি এত সমস্যা হয়, আমরা কি করে খুঁজে পাবো বলুন তো? আর কিছু করার কথা ভেবেও না, আত্মহত্যা করার মতো ব্যাপার হবে সেটা।
যদি ওরা জানতে পারে যে তুমি তোমার মেয়েকে খুঁজছো, তাহলে ওরা তোমাদেরকে প্রথমে মারবে, তারপর তোমার মেয়ের অবস্থা আরো খারাপ করে দেবে। তাহলে আপনারাই কিছু করুন না। আমার বোনের বয়স মাত্র 19 বছর, ও ওখানে আটকে আছে। যেমন করে হোক ওকে বাঁচান স্যার, দয়া করুন স্যার আমাদেরকে। দেখুন, আমরা এটা নিয়ে তদন্ত তো করতে পারি, কিন্তু তার জন্য এফআইআর দরকার। এফআইআর? সেটা কি স্যার? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কেসটা যে থানার আন্ডারে হয়েছে সেখানকার অভিযোগের একটা কপি। আপনারা পশ্চিমবাংলার গ্রামের থেকে এসেছেন না? মেয়েটা ওখান থেকেই নিরুদ্দেশ হয়েছে, তো সেই গ্রামের থানার এফআইআর এর কপি লাগবে। ওখানে আপনারা রিপোর্ট করেছিলেন তো? ওখানে তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু কিচ্ছু করেননি ওরা। কিন্তু তোমরা এফআইআর নিশ্চয়ই করেছিলে। গিয়ে খোঁজ নাও, কপি নিয়ে এসো, তারপর আমরা কাজ শুরু করব। হ্যালো, স্যার আমি ইমরান সুলেমান বলছি, সোফিয়া সুলেমানের বাবা। কে সুলেমান? স্যার ইমরান সুলেমান, সোফিয়ার বাবা। স্যার স্যার আপনার থানাতে আমি অনেকবার গেছিলাম স্যার। হ্যাঁ, কি দরকার বলো? স্যার ওই সোফিয়া সুলেমানের কেসের ওই এফআইআর এর কপিটা চাই স্যার। কি কেস ছিল? জানুয়ারি মাসে গাঁ থেকে উধাও হয়েছিল স্যার। সরকারবাবু আর চ্যাটার্জি বাবু সব জানেন স্যার, ওনাদের সাথে অনেকবার দেখা করেছি। এফআইআর নাম্বার বলো। নাম্বার? স্যার নাম্বার তো আমি জানি না স্যার, আমি জিজ্ঞাসা করিনি স্যার। আমি এই সময় দিল্লিতে আছি। সরকারবাবু আর চ্যাটার্জি বাবু বলেছিলেন দিল্লিতে গিয়ে রিপোর্ট করতে হবে স্যার। এখানকার থানার লোকেরা বলছে যে ওখানকার এফআইআর এর কাগজটা চাই স্যার। দেখো ভাই, হয় এফআইআর নম্বর বলো, নয় পরে ফোন করো। ততক্ষণ আমি স্যারের সঙ্গে কথা বলে দেখছি। স্যার স্যার আমি কি হলো? কিসের এফআইআর? স্যার দিল্লির থানার লোকেরা বললো যে এখানকার থানার এফআইআর কপিটা লাগবে, তারপর আমাদের মেয়েটাকে খোঁজবার চেষ্টাটা শুরু করবে। আরে এফআইআর কি করে হবে? তুই যখন প্রথমবার এলি তখন তো বললি যে মেয়ে নিখোঁজ। হ্যাঁ স্যার, তখন থেকেই নিখোঁজ। ঠিক তাই। আর তোরা তো বলেছিলি যে ফোনটা দিল্লি থেকে এসেছে, তাহলে অপরাধটা হলো কোথায়? দিল্লিতে তো, তাহলে এফআইআরটাও দিল্লিতেই হবে। এখানে সময় নষ্ট করে কি লাভ? ওরা বলছে যে এফআইআর এর কপি আপনার কাছেই আছে। ওরা ভুল করেছে। আরে কেস যখন দিল্লিতে হয়েছে তাহলে এখানে কি করে এফআইআর হবে? আরে এফআইআর ওখানেই হবে। স্যার, সোফিয়া বিপদে আছে। আমরা কয়েক মাস ধরে এখান থেকে ওখানে ঠেলা খাচ্ছি। আমি আপনার পায়ে ধরছি স্যার, আপনি একটু সাহায্য করুন। বন্ধু, বোঝার চেষ্টা করো। দিল্লি কি আর এই থানার আন্ডারে? না তো, তাহলে আমরা আইনত কিচ্ছু করতে পারি না। এফআইআর ওখানেই করতে হবে। তোদেরকে ওখান থেকে ভুল বোঝানো হয়েছে। মা, আমি ক্লান্ত হয়ে গেছি পড়ে পড়ে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি চলে আসবে মা। হ্যাঁ মা, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। একদিকে যখন সোফিয়া দেহ ব্যবসার জালে ফেঁসে গিয়ে যন্ত্রণা ভোগ করছিল, তেমনি অন্যদিকে তার বাবা আর দাদা তাকে ছাড়াবার জন্য দরজায় দরজায় ঘুরছিল। একটা পুলিশ স্টেশন থেকে অন্য পুলিশ স্টেশনে তাদের ফুটবলের মতো নাচানো হচ্ছিল, তাও শুধুমাত্র একটা এফআইআর এর জন্য। এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, কেস নথিভুক্ত হয়ে যাওয়ার পরের রিপোর্ট। জানুয়ারিতে সোফিয়ার হারিয়ে যাওয়ার খবর যখন পুলিশে দেওয়া হয়, তখন তারা কমপ্লেন লেখার বদলে শুধুমাত্র ডায়েরিতে এন্ট্রি করেন। 3 মাস পর দিল্লিতে একটা পতিতা পল্লীতে সোফিয়ার আটকে থাকার খবর যখন পাওয়া যায়, তখন দিল্লি পুলিশ ও সোফিয়ার বাবার কাছে বেঙ্গল পুলিশের কাছে লেখানো এফআইআর এর কপি চেয়ে এই কেসের থেকে নিজেদের দায় মুক্ত করে। সেই রিপোর্ট, যা কখনো লেখাই হয়নি। এমন মনে হচ্ছিল যেন সোফিয়ার সঙ্গে যা ঘটেছে তা আইনের রক্ষাকর্তা সমস্ত আধিকারিকদের ধরাছোঁয়ার গণ্ডির বাইরে ছিল, আর সেটাই চলছে। আর কেউ কোনো দায়িত্ব নিতে রাজিই ছিল না। যেটা হচ্ছিল সেটা বেআইনি ছিল। একজন সাধারণ মানুষের জিরো এফআইআর বা কন্টিনিউইং অফেন্সের এফআইআর সম্পর্কে খবর নাই জানা থাকতে পারে,
কিন্তু পুলিশও এই ব্যাপারে কিছুই জানে না, সেটা খুব অদ্ভুত লাগে না? জিরো এফআইআর এর মানে হলো এফআইআর যে কোনো থানায় নথিভুক্ত করা যেতে পারে, তা সেই অপরাধটা সেই থানার অধিকারের সীমার অন্তর্গত না হলেও, আর তারপরে সেটাকে সঠিক থানায় ট্রান্সফার করা যেতে পারে। যদি অপরাধ অনেকগুলো জায়গায় হয়ে থাকে তাহলে তাকে কন্টিনিউইং অফেন্স বলা হয়। ক্রিমিনাল প্রসিডিওর কোর্টের অন্তর্গত এই রকম অভিযোগ দুটো জায়গাতেই দায়ের করা যেতে পারে। যেমন এই কেসটাতে এফআইআর দিল্লি আর বেঙ্গল দুই জায়গার পুলিশ স্টেশনেই নথিভুক্ত করা যেতে পারত। এখন কোনো চমৎকারই ইমরান আর তার পরিবারের সঙ্গে তাদের মেয়ের দেখা করাতে পারে। চমৎকার তো হয়নি, কিন্তু সামনে এলো একটা ছোট্ট আশার কিরণ। কি? শালিনী বাড়ি ফিরে এসেছে। কিন্তু এতদিন ও ছিল কোথায় কাকলি? শুনেছি দিল্লিতে ছিল, কোনো জিবি রোডে থাকতো। তোমার মেয়েকে ফিরিয়ে কি করে আনলে? আমি নিয়ে আসিনি, দিল্লি থেকে ফোন এসেছিল। ওই কি যেন বলে, এনজিও। হ্যাঁ, ওরা জিজ্ঞেস করলো যে শালিনী তোমার মেয়ে। আপনার নাম সোমনাথ হালদার? হ্যাঁ স্যার, আপনি কে? শালিনী হালদার আপনার মেয়ে? শালিনী? হ্যাঁ স্যার, আমার মেয়ে ডিসেম্বর থেকে নিখোঁজ। ও এখন আমাদের কাছে আছে। আপনি এক্ষুনি দিল্লি চলে আসুন, আর সাথে কিছু পরিচয়পত্র নিয়ে আসবেন ওর। আমি দিল্লি গেলাম, ওরা আমাকে কোর্টে নিয়ে গেল শালিনীকে শনাক্ত করার জন্য। তারপর দুদিন পর আমি আর শালিনী বাড়ি ফিরে এলাম। ওরা কারা? আর এতদিন শালিনী ছিল কোথায়? ওই দিন মুদিখানা থেকে জিনিস কিনে আমি বাড়ি ফিরছিলাম। এর মধ্যে কি হলো কিছু জানতে পারলাম না। আমি তো কিছু বুঝতেই পারলাম না। তারপরে আমার আর কিছু মনে নেই। ওই সময় আমার সমস্ত বোধশক্তি হারিয়ে গেছিল। আমি কোথায় ছিলাম, কিভাবে গেলাম, আমার কিছু মনে নেই। কতগুলো দিন কেটে গেছে, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি কোথায় আছি? আপনি কে? কোনো উত্তর পাইনি, শুধু শুনেছিলাম ওখানেই কাজ করতে হবে। আমি কাঁদতাম, চিৎকার করতাম, বাড়ি যাওয়ার জন্য জেদ করতাম, তো ওরা আমায় খুব মারতো। 1 মাস হয়ে গেল। তারপর বুঝতে পারলাম যে আমি দিল্লিতে রয়েছি, একটা কোঠায়, জিবি রোডে।
আটকে রাখা হয়েছিল আমার একটাই ঘরে, কোথাও যেতে দিত না। সব কিছু ওই একটাই ঘরে, খাওয়া দাওয়া, ঘুম, বাথরুম। প্রতিদিন একের পর এক পুরুষ আসত। মা শালিনী, আমার মেয়েটাও কি ওখানে আছে নাকি? জানি না কাকা, যদিও ওখানে থাকে তাহলে প্লিজ ওকে বাঁচিয়ে নিন। ওখানে খুব মারধর করে। বাড়ি আসার পরে বাবা বলল যে সোফিয়া নিখোঁজ, ও নিশ্চয়ই ওখানেই আছে, আপনি প্লিজ ওকে বাঁচিয়ে নিন। শালিনী, তুমি ওখান থেকে বেরিয়ে এলে কি করে? না 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 না, এখানে না, এখানে এখান থেকে। আরে কি চাই? আরে বলছি তো কি হচ্ছে থেকে করছেন বলুন তো আপনারা? যেতে দাও, যেতে দাও, যেতে দাও। সাথে এরকম করছে এইভাবে কি যে করেন আপনারা? স্যার সাহেব কি চাই আমাকে বলুন না। আরে দূর বাবা, এই ঠান্ডার টাইমে এসে সব সরকার করে দিচ্ছে। কিছু বুঝতে পারছি না। কি যে করছেন একবার ধরবেন না। আরে সব করছেন। আরে দূর বাবা, আমাকে বলো না কি চাই? আপনারা কি খুঁজছেন সেটা এইভাবে খুঁজে পাবেন নাকি? আমাকে খুঁজে বেড়াচ্ছে। সব জায়গায় কিছু নেই। আরে এখানে কিছু নেই, ভুলভাল কিছু নেই এখানে, বলছি তো। এখানে আমরা তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। আরে আরে দেখো এই বাবা এগুলোকে কি করে দিল। কেউ আছে ভেতরে? আরে সাহেব, শুধু পুরনো জামা কাপড় আছে, আর কিছু পান্ডে, নেই। শর্মা, হ্যাঁ ভাঙো এটা। আরে সাহেব, ওতে কিচ্ছু নেই। করো। আরে শুধু ওতে পুরনো জামা কাপড় আছে, ওতে কিচ্ছু নেই। আর বাইরে এসো। বের করো, বের করো। সাবধানে, আস্তে করে তোলো। সামলে। ভয় পেও না, সাবধানে। আমরা তোমাকে নিয়ে যাবো, ভয় পেও না। চলে এসো, সাবধানে। সাবধানে। একদিন রেড হয়। একটা সংস্থা আছে, একটা এনজিও, যেটা আশুতোষ বাবু চালান। উনি আমাকে বাঁচান। মা শালিনী, তাহলে কি ওরা আমাদেরও সাহায্য করবেন? আপনি ওনার সাথে কথা বলে নিন। আশুতোষ বাবু ওনার নাম্বার আমাকে দিয়েছেন, বলেছেন যদি কোনো দরকার পড়ে তাহলে যেন ফোন করি। হ্যালো, আশুতোষ বাবু, আমার নাম ইমরান সুলেমান। স্যার, আপনি শালিনী হালদারকে বাঁচিয়েছিলেন না? ওই আমাকে আপনার নাম্বারটা দিয়েছে আর বলল ফোন করতে। বলুন কি দরকার আমার সঙ্গে? আমার একটা মেয়ে আছে, সোফিয়া। ও দিল্লির কোনো কোঠাতে আটকে আছে স্যার। আমার মেয়েকে তুমি নিয়ে এসো। তুমি আমার সাথে করো না। এটা দিন হয়ে গেল, জানি না কি অবস্থায় আছে আমার মেয়েটা। ইমরান আর শাহিদ আরও একবার সাহস করে সোফিয়ার খোঁজে বেরিয়ে পড়ল। একটা এনজিও ছিল যারা কিনা আগেও এরকম দেহ ব্যবসায় আটকে থাকা মেয়েদের মুক্ত করেছিল। তারা এবার দায়িত্ব নিল একজন মেয়ে আর একজন বোনকে তার পরিবারে ফিরিয়ে। ইমরান আর শাহিদ আরও একবার সাহস করে সোফিয়ার খোঁজে বেরিয়ে পড়ল। একটা এনজিও ছিল যারা কিনা আগেও এরকম দেহ ব্যবসায় আটকে থাকা মেয়েদের মুক্ত করেছিল। তারা এবার দায়িত্ব নিল একজন মেয়ে আর একজন বোনকে তার পরিবারে ফিরিয়ে দিতে। এটা 10টা কপি বানাও। ওকে স্যার। আমরা পুরো চেষ্টা করব। আপনার এই উপকার আমরা জীবনে ভুলবো না। আপনি উপকারের কথা বলবেন না। দেখুন, এক্ষুনি আমরা পুলিশের কাছে যাব না, একদিন অপেক্ষা করব। কিন্তু জানতে পারবো কি করে সোফিয়া কোথায় আছে? খোঁজ পেয়ে যাব, ওয়েট করুন। মেয়েটার বয়স 19 বছর আর নাম হলো সোফিয়া সুলেমান।
ওর ছবিটা MMS এ পাঠিয়ে দিচ্ছি। পাক্কা তো বলতে পারছি না, তবে হতে পারে 71 নম্বরে আছে। হতে পারে তার মানে এটা কি? দেখুন 99% তো এটাই হবে। 1%-এর জন্য শেয়ার হতে পারছো না কেন? দেখুন এটা তো পাক্কা যে ওই মেয়েটাকে এখানে আনা হয়েছিল, কিন্তু এখনো এখানে আছে কিনা সেটা বলতে পারবো না। প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা চেকও করেছি, আলাদা আলাদা লোকও পাঠিয়েছি, এর থেকে তো আমরা বেশি কিছু করতেও পারি না ম্যাম। এই জন্য মনে হচ্ছে 1% নাও হতে পারে, কিন্তু সেখানে থাকাটা তো উচিত। এবার আপনি দেখুন। ঠিক আছে। স্যার এরা হলো সোফিয়ার বাবা আর ভাই। তা কবে রেড করবে? আজকে দুপুরে স্যার, একদম হঠাৎ করে। রাতে করতে পারবো না, কারণ তখন খুব ভিড় হয়ে যায়, আর যদি ওরা জেনে যায়। ঠিক আছে, আমি তোমাকে একটা টিম দিয়ে দেবো। স্যার একটা নতুন টিম দেবেন প্লিজ। আশপাশের পুলিশ স্টেশন থেকে যেন কেউ না আসে। আমি আর আমার টিম আগেরবারের মতো রেডি থাকবো। আর একটা অনুরোধ আছে, রেডের কারণ আর লোকেশন কাউকে বলবেন না। আমার গাড়ি আপনাদের দুজনকে অফিসে নিয়ে যাবে, আপনারা ওখানেই আমাদের জন্য অপেক্ষা করুন। স্যার আমরাও আপনার সাথে যেতে চাই স্যার। না, তাতে অনেক বিপদ আছে। কেন স্যার, কি বিপদ হতে পারে? দেখো, সোফিয়া যদি ওখানে থাকে তাহলে আমরা ওকে খুঁজে বার করবই, কিন্তু আপনাদেরকে ওখানে নিয়ে গেলে আমরা সমস্যায় পড়তে পারি। আমরা চাই না আপনাদের কোনো রকম বিপদ হোক, চিন্তা করবেন না। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায় আর কাকে উদ্ধার করতে হবে? আপনি আগে চলুন, গেলেই আপনি সব বুঝতে পারবেন। আরে দেখো আবার এসে গেছে এরা। এই চলো তো, চলো গিয়ে বলি। চলো চলো, উপরে উপরে উপরে। আরে চলো তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে স্যার কোথায় ঢুকে আসছেন? আরে শুনুন শুনুন, এটা আপনার বাড়ি না। আস্তে এখান থেকে যাও। একদম আরে ছেড়ে দিন আমাদের। বেরো। আরে কি করছেন? সব এদের মধ্যে কেউ সোফিয়া নয়। সোফিয়া কোথায়? কে সোফিয়া? আমি কোনো সোফিয়াকে চিনি না। অন্য কেউ চলবে নাকি? আরে স্যার বললাম তো কোনো সোফিয়া টোফিয়া নেই। আপনি নিশ্চয়ই কোনো ভুল খবর পেয়েছেন। সব পাওয়া যায়নি স্যার। নদিমা বলছিল 1% চান্স আছে যে সোফিয়াকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আমার মনে হয় সোফিয়া এখানে নেই, না হলে এতক্ষণ ধরে মহিলাটি মিথ্যে বলতে পারতো না। আশুতোষ স্যার, ওদিকে দেখুন। এটা এপ্রিল মাস চলছে আর জানুয়ারির ক্যালেন্ডার ঝুলছে। আরে ম্যাডাম, ওখানে কিছু নাই। মিথ্যে বলছে ও। স্যার, নিশ্চয়ই ভেতরে কেউ না কেউ আছে। সিল প্রুফ বানানো, এটা ভাঙতে হবে। ইয়েস স্যার। টেবিলটা সরো। কেউ আছো ভিতরে? আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আরে ম্যাডাম, কেউ নেই ওখানে। মুখ বন্ধ। কেউ আছো ভিতরে? ভয় পেও না। স্যার, কেউ ভিতরে আছে। তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? জোরে বলো। এটা ভাঙতে হবে। একটু সাবধানে, যেন এই দিকটায় পড়ে। দেখে বাইরে এসো, ঘাবিও না। আস্তে আস্তে, সাবধানে। আমি তো বলেছিলাম সোফিয়া এখানে নেই। তোমার নাম কি বাবু? বলেছিলাম সোফিয়া এখানে নেই। তোমার নাম কি বাবু? আমাকে বাঁচান, আমি কিছু করিনি। এরা আমাকে দিয়ে খারাপ খারাপ কাজ করায়, আর এরাই আমাকে বন্ধ করে রেখেছিল। ঠিক আছে কুমকুম, ভয় পেও না। আমরা তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। শান্ত হও, ঠিক আছে? একে চেনো? এর নাম সোফিয়া। হ্যাঁ, সোফিয়া। সোফিয়া ওদিকে রয়েছে, ওদিকে। এরা আমাদের দুজনকে বন্ধ করে রেখেছে। এই কিছুক্ষণ আগে সোফিয়াকে ওদিকে বন্ধ করে রেখেছে, আর আমায় এদিকে। এখানে আসার আগে আমি তো জানতামই না আমরা কোথায় আসছি। আপনি তো বলেনই নি। ওইদিকে রয়েছে। এখানে? সাবধানে। তুমি সোফিয়া সুলেমান? তোমার বাবা দাদা তোমাকে নিতে এসেছে।
নে খেয়ে নে, ভালো লাগবে। চানাচুর চানাচুর ঝালমুড়ি আছে, চানাচুর চানাচুর ঝালমুড়ি খাবেন, দিকে আসুন, দাদা আসুন, চানাচুর ঝালমুড়ি, চানাচুর চানাচুর, দাদা আসুন, চানাচুর ঝালমুড়ি। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। যা করতে বলা হচ্ছে চুপচাপ করে যা, নাহলে রোজ জবরদস্তি হবে, রোজ মার খাবি আর রোজ কাঁদবি। সেই জন্য চুপচাপ কাজ শুরু করে দে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি এইসব করবো না। আমি আমার মা বাবার কাছে গ্রামে ফিরে যাব, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। কুমকুমকে নেপাল থেকে আনা হয়েছিল। এত বছর আগে যে ওর পুরোপুরি মনেও নেই ও কোথায় থাকতো, আর এখন ও একটা অনাথ আশ্রমে আছে। ইমরান আর শাহিদের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার আগে সোফিয়াকে কোর্টে পেশ করা হয়। কোর্টে যাওয়ার আগে জিবি রোডের সেই পতিতাপল্লীর গিরিজা সোফিয়াকে ধমকায়। সে বলে যে সোফিয়া যেখানেই যাক না কেন গিরিজা তার উপর বদলা নেবে। কুমকুমকে দাবি করতেও দুজন অচেনা মহিলা আসে, কিন্তু সঠিক কাগজপত্র না হওয়ার কারণে পরের দিন যখন কুমকুমের সামনে তাদের ডাকা হয় তখন তারা পালিয়ে যায়। পতিতাপল্লীতে আটকে থাকা মেয়েদের সাহায্য করার বদলে উদাসীনতা দেখানোর কারণে পুলিশকে কোর্ট ধিক্কার জানায়। আর পতিতাপল্লীর দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সোফিয়া যেই গিরিজার হাতে বন্দী ছিল তাকেও গ্রেফতার করা হয়েছে, আর আদালত কোনো পরিস্থিতিতেই তার জামিন অগ্রাহ্য করেছে। পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে গত 1.5 বছরে এরকম এনজিও অর্থাৎ বেসরকারি সংস্থার মাধ্যমে বাঁচানো মেয়েদের কেসগুলোকে ফলো আপ করুক আর সেগুলোকে সম্পূর্ণভাবে তদন্ত করুক। দেহ ব্যবসার পশুরা ফুলে ফেপে ওঠার জন্য পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে। এই বিষয়ে জোর দেওয়া হয় যে এটা আটকানোর জন্য স্পেশাল টিম হওয়া সত্ত্বেও পতিতাপল্লীর দালালরা কুমকুম আর সোফিয়াকে লুকোনোর সুযোগ পেয়ে গিয়েছিল। এটা পরিষ্কার ছিল যে তারা আগে থেকেই পুলিশ আসার খবর পেয়ে যায়। ক্রাইম পেট্রোল এরকম মানুষ আর সংস্থাদের কুর্নিশ জানায় যারা এরকম দেহ ব্যবসাকে গোড়া থেকে নির্মূল করার জন্য নির্দ্বিধায় কোনো রকম ভয় না পেয়ে লড়ছে। দেহ ব্যবসার সঙ্গে যুক্ত আর তাদের সাহায্যকারী এইসব সরকারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। আইন আরো কঠিন হতে হবে। প্রশাসনের মধ্যে সেই সব লোকেদের খুঁজে বার করতে হবে যারা এই অপরাধকে এড়িয়ে যায়। এরকম অপরাধ বন্ধ করার জন্য প্রশাসনকে আরো বেশি সংবেদনশীল আর আরো শক্ত হতে হবে। কিন্তু এইটুকু চাওয়া কি অনেক বেশি আশা করা হয়ে যাবে? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সব থেকে দরকারি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।